মা আর আমি বিয়ে করব না বিয়ে মা, আমায় বিয়ে দিও না। যুবকের চোখের কথা বন্ধ, তবুও শুকনো ঠোঁটজোড়া বিরহিতভাবে নাড়িয়ে প্রকাশ করেছে মনের ভয়ানক ভাবনাগুলো। মাথায় দুলছে এক পাশ থেকে ওপাশ, খুব একটা দুর্বল চিত্রে। পুরুষ অভ্র তালুকদার না হলেও বিয়ের আসরে ঘটে যাওয়া এমন অনাকাঙ্ক্ষিত এক ঠিক হজম করে উঠতে পারেনি। একই হবু বউ মিসিং এতটা করা প্রোটেকশনের পরেও। তারপর অন্য কোনো নারী নয়, সারাও নয়, সোজা হিজ। এটাও কি দেখার বাকি ছিল তার? অভ্র মেনে নিতে পারেনি অপমানটা। সাথে মনে মনে বেশ ঘাবড়েও যায় যুবকটি। সাথে স্বস্তি পায় ভেবে যে ভাগ্যিস ফোনটা রিসিভ করেছিল। ফোনটা এড়িয়ে যদি কবুল বলে দিত তখন নিশ্চয় তার জীবনে ইন্নানিল্লা আজকে হয়ে যেত। অভ্র প্রচণ্ড শক পায়, ভীষণ ঘাবড়ে যায় ভেতর থেকে। নিজেকে সামলাতে না পেরে বিয়ের আসলে সেন্সলেস হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। নাজমা তালুকদার হতবম্বিত। প্রথমে ফ্যাল করে তাকিয়ে থাকলেও মায়ের মস্তিষ্কে যখনই সজাগ হয়ে ওঠে তৎক্ষণাৎ লোক লাগিয়ে ছেলেকে ঘরে এনে শুইয়ে দেয়। ডক্টর ডাকতে চেয়েছিলেন, তবে সেটাও পারেনি, কেননা বধূ বেশে থাকা হিজাবের তা হাতে হতে দেয়নি। বরং তার সাথে আরও কয়েকজন সাথী ডেকে অভ্র যেই ঘরে আছে সেই ঘরে সোফায় পায়ের উপর পা তুলে আপেল খাচ্ছে 4-5 জন। নাজমা তালুকদার সেই দিনের আর চোখে এক পলক তাকিয়ে ছেলের গালে হাত রাখলেন, আদুরে কণ্ঠে ডাকলেন, অভ্র বাবা, চোখ খোল, ঠিক আছিস? উত্তর করে না অভ্র। সে আপন মনে বিড়বিড় করছে, ঠিক যেন কারো কানে তা পৌঁছায় না ঠিক। নাজমা তালুকদার ফের আর চোখে সোফায় বসে থাকা নয়না নামক হিজাবের প্রাণে তাকালো। এখন ওর পরনে বিয়ের পোশাক। সারা এসব আদিয়ানের লোক, ওই বস্তিতে যাদের বাস। নাজমা তালুকদার আলতো হাত ছেড়ে চোখে মুখে পানি চিবিয়ে দিলেন, তবে খুব একটা প্রতিক্রিয়া দেখাতে পেলেন না। রায়হান তালুকদার বিছানার পাশে শটাং হয়ে দাঁড়িয়ে। আশিক চৌধুরী, শাহানা চৌধুরী সহ শেখ পরিবারের আত্মীয় স্বজনদের শান্ত করতে ব্যস্ত। সাথে অদ্ভুত ব্যাপার হলো, সারা নাজমা তালুকদার তা নিয়ে সন্দিহারা। কেন সে নেই, কোথায় গেল হঠাৎ? তবে এত কিছু ভিড়ে তার খবর আর নিতে পারেননি তিনি। এরই মধ্যে নয়না কর্কশ কণ্ঠে গলায় ডেকে উঠল, কিরে চোখ খোল। নাজমা তালুকদার না বলেই দুদিকে মাথা নাড়ালো। নয়না ঠোঁট জোরে প্রশস্ত করে হেসে আপেল কামড় বসিয়ে আওড়ালো, আমার থেকে বেড়ার প্রসাব প্রেশার হয়ে গেল নাকি? বিয়ে করার শখ বুঝি মিটে গেছে? যাহ শালা। নয়না ফের আপেলের কামড় বসিয়ে হাসতে লাগলো তন্দ্রার। সেখানে এসে হাজির হলেন মনোয়ারা শেখ ও আশিক চৌধুরী, যাদের দেখে তীব্র রাগে হতভম্ব চেঁচিয়ে উঠলেন নাজমা তালুকদার। চোখে আগুন নিয়ে এক ঝটকায় বিছানা হাতে নেমে এসে দাঁড়ালেন মনোয়ারা শেখের অভিমুখে। মনোয়ারা শেখের কপালে সরভাস পড়ল, এই যে আপনার মেয়ে কোথায়? কোন নাগরের সাথে ভেগেছে বলুন? শুধুমাত্র আপনার মেয়ের জন্য আজ আমার ছেলে এই অবস্থা। সারা বিয়ে বাড়িতে আজ আমাদের নাক কাটা গেলেও আপনাদের জন্য আমি ছাড়বো না। আপনার মেয়েকে তো নয়, আমি শিওর ওই আদ্রিয়ানের সাথে আছে, ওকে তো আমি দেখে নেব। মনোয়ারা শেখ কথা বলেন না তৎক্ষণাৎ সারু দৃষ্টিতে নাজমা তালুকদারকে পরখ করলো। আশিক চৌধুরী বিরক্তকর মুখে চোখ ফিরিয়ে নিলেন। নাজমা তালুকদার মনোয়ারা শেখের চুপ হয়ে যাওয়া দেখে অপমানিত বোধ করলো বেশ। ফের কাট গলায় বলে উঠলো, আপনাদের নামে আমি মামলা করব, মানহানি মামলা ঠুকবো, তারপর আপনাদের নাকি দড়ি দিয়ে টেনে কোর্টে নিয়ে যাব। আমার সাথে খেলতে নেমে খুব একটা ভালো করেননি আপনি। আমি বুঝিনি ভেবেছেন? মেয়ের খোঁজ হলে একজন বাবা কি করে এতটা শান্ত থাকতে পারে? নিশ্চয় আপনি সবটা জানেন। আদ্রিয়ান একজন শিক্ষক হয়ে ছাত্রীকে নিয়ে ভেগেছে বিয়েবাড়ির আসর থেকে। বাহ, হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, আমি সবটা জানি। নাজমা তালুকদার কণ্ঠ থেমে গেল। অবিশ্বাসক নয়না তিনি তাকালেন মনোয়ারা শেখের প্রাণে। তার সন্দেহ ছিল বিয়ের আসরে, তবে তা এভাবে এত সাবলীয়ভাবে মনোয়ারা শেখ স্বীকার করবেন না তিনি ভাবেননি। আঙুল ধীরে ধীরে নিচে নেমে গেল, কণ্ঠ খানিকটা নুয়ে শক্ত করে আওড়ালেন, তাহলে আপনি সত্যি সবটা জানতেন? মনোয়ারা শেখ গাছাড়া ভাব নিয়ে উত্তর করলো, হ্যাঁ জানতাম। আর আমি এটাও জানি আমার মেয়ে এখন কোথায়, কার সাথে আছে। শুরু থেকে সবটা জানি আমি। আপনি ঠিক ধরেছেন, আমার মেয়ে আদ্রিয়ানের কাছে যে আছে, ও ভার্সিটি প্রফেসর কাছে। মনোয়ারা শেখ আর চোখে আশিক চৌধুরীর প্রাণে তাকালেন। আশিক চৌধুরী তখন ঠোঁট জোড়া প্রশস্ত করে হাসলেন, আপনি আমাদের এভাবে ঠকালেন? আমরা আপনাদের ঠকাইনি, বরং আমরা আপনাদের মা ছেলেকে প্রতিরোধ করেছি। যে খোলায় আপনি আমার মেয়েকে গুটি ভেবেছেন, সেই খেলার চাল বদলে দিয়েছেন। কি অবাক হচ্ছেন? শুকনো ঢেক গেলেও নাজমা তালুকদার তার মনোয়ারা শেখ শুরু থেকে সবটা জানতো। এটাও জানতেন মেহেরিনকে তিনি ঘরের বউ করতে চেয়েছিলেন, আর জানতেন বলেই তো এত নিখুঁত একটা খেলা তারা খেলেছে। নাজমা তালুকদার এটাও বুঝলেন অভ্র ভাড়া করা লোকগুলো দল বদলিয়েছে, নইলে বউ বদল
কোনো কাজে সম্ভব হতো না। আপনি বললেন না আপনি আমাদের নামে মানহানি মামলা ঠকবেন। নাজমা তালুকদার নিজের ভাবনা থেকে বেরিয়ে তাকালেন মনোয়ারা শেখের প্রাণে। মনোয়ারা শেখ মৃদু হেসে ফের বলেন, তাহলে যান মামলা করে আসুন, আর আমিও দেখি এই মামলা কতটা খাটে। আমার মেয়েকে গুটি হিসেবে ব্যবহার করা অপরাধে আপনাকে কি সাজা দেওয়া যায় সেটা আমিও দেখি। থেত করছেন আমাকে নাজমা? গলা নামিয়ে কথা বল। ভাইয়ের কথা দাঁতে দাঁত চাপলেন নাজমা তালুকদার। আশিক চৌধুরী দুপা এগিয়ে এলেন, গম্ভীর গলায় আওড়ালেন, পুরো রিসর্ট বস্তি লোকদের দিয়ে ভরে গেছে। শুনতে পাচ্ছিস ওদের আওয়াজ? তোকে সামনে পেলেন না জ্যান্ত পদ্ম। ভাই অবিশ্বাসক নয়নে ভাইয়ের দিকে তাকিয়ে অফুরন্ত স্বরে ডেকে উঠল তিনি। কানে ভেসে এলো চেঁচামেচির গাঢ় আওয়াজ। বুকটা কেমন শুকিয়ে এলো। আশিক চৌধুরী থামলেন না, ফের আওড়ালেন, একদম ঠিক বলেছিস, এত আমিও কিচ্ছু করতে পারবো না। হয় ওদের মুক্তি দে, আর নয় নিজের ধ্বংস দে। গলা শুকিয়ে আসা নাজমা তালুকদারের ঘাড় ঘুরে তাকালো বিছানার বালিশে হেলান দিয়ে তাদের প্রাণে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা অগ্র প্রাণে। নাজমা তালুকদার বুকটা কেঁপে ওঠে অজানা আশঙ্কায়। তিনি জানেন একসাথে এত লোকের মোকাবেলা করার ক্ষমতা নেই। এতে তার ছেলেও আঘাত পাবে। নাজমার ছেলে প্রাণে হাত চোখে ফিরিয়ে দ্রুত জানালার দিকে ছোটে। কাছের জানালার ওপরে নজর ফের নিচে তাকাতেই শুকনো ঢোক গেললেন তিনি। পুরো বস্তিবাসী এখানে হাজির, তাদের চোখে তিনতলা ঠিক এই ঘরে প্রাণে, যেই ঘরে আপাতত নাজমা তালুকদার ও তার ছেলে অবস্থান করেছেন। নাজমা ম্যাচস্পটে ভেসে ওঠে 7 বছর আগে সেই দৃশ্য। সেই দিন আদ্রিনকে তুলে এনেছিল 3 লোক লাগিয়ে, ঠিক সেই রিসর্টে সম্পত্তি হাতেতে চেষ্টা করেছিলেন, তবে শেষ অবধি তিনি তা করতে পারেননি। সেই দিন এই লোকগুলো কেমন ঢাল হয়ে বাঁচিয়েছিল আদ্রিয়ানকে। নাজমা তালুকদার ও তার ছেলে ঠিক এই লোকগুলোকেই ভয়ে রিসর্টের পিছনে গেট দিয়ে পালিয়েছেন। আর আজ ফের একই দৃশ্য। হ্যাঁ, আমি নাটক করেছিলাম সারাকে বিয়ে করা। রিসর্ট আমার অনেক লোক ছিল যারা সর্বদা অভ্রপ্রাণে নজর রাখছিল। ওরা মা ছেলে মিথ্যে প্ল্যান করেছিল তোমার খেলা বানিয়ে ওই জমিটা দখল করার। আর একটা কথা কি জানো, ওই জমিটার ওরা পেয়ে গেলেও তোমার কখনো আমার হাতে তুলে দিত না, কারণ তাদের প্রতিশোধ সেখানে সমাপ্তি হতো না। তারা আমার কষ্ট দিতে চায় না তোমাকে হাতিয়ার করে। আর তাই আমি এত লুকোচুরি তোমার বাবাকে সবার আগে বলেছিলাম। প্রমাণ সহ সবটা দেখার পর তৎক্ষণাৎ তিনি এই বিয়ে ভেঙে দিতে চান। তবে আমি চেয়েছিলাম ওদের উচিত শিক্ষা দিতে, তাই সারাকে আমি আমার সঙ্গে নিলাম। সবশেষে রায়হান আঙ্কেল যখন তোমার কিডন্যাপ করতে গিয়েছিল তখন তিনি ধরা খেয়েছিলেন ঠিকই, তবে সে অবস্থায় সেখান থেকে তোমায় আমি তুলে আনি। অভ্র সব লোকে আমি কিনে নেই, মাঝখানে বসে দিয়ে আসি নয়না নামক হিজকে, যাতে ও উচিত শিক্ষা পায়। আমি সবটা তোমায় আমার বস্তির লোকের জন্য করেছি, শুধু তোমার সেফ রাখার জন্য নাটক করে গেছি সারার সাথে। রাতে নিস্তব্ধতা চিরে মেইন রোড দিয়ে তীব্র বেগে ছুটে চলেছে আদ্রিয়ানের গাড়িটা। গাড়ির ভেতরে অনেকক্ষণ যাবৎ পিনপতন নীরবতা থাকলেও সেই নীরবতা বুক চিরে দ্বিগুণ গলায় কথাগুলোও বলে ওঠে আদ্রিয়ান। তারপর অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে তাকায় আনমনে বসে থাকা মেহেরিনের প্রাণে। বিয়ের সাজসজ্জা খানিকটা এলোমেলো রমণী, তবুও কি স্নিগ্ধ লাগছে আদ্রিয়ানের চোখে ফেরাতে পারেনি। জানালা দিয়ে আসা ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় খতিয়ে দেখতে থাকে সদ্য বিবাহিত নিজের স্ত্রীকে। মেহেরিনকে বিয়ে বাড়ি থেকে তুলে 8 ঘন্টার মধ্যে তারা পৌঁছেছিল কাজী অফিসে। সেখান থেকে তারা কিছু বন্ধুসহ তাল মিলিয়ে সাক্ষী থেকে তাদের বিয়ে পড়িয়ে দেয়। সারা এখন নেই তো, সে অ্যাপার্টমেন্ট ফিরে গেছে। গাড়ি ব্যাক সিটে বসে আছে শাওন শিফা। কাজী অফিস থেকে বের হওয়ার আগ মুহূর্তে তারা সেখানে পৌঁছে যায়। এখন একসাথে আদ্রিয়ানের গন্তব্য অনুসারে একগুচ্ছ দুজন। আদ্রিয়ান থমকে গাড়ির মধ্যে উদয় হয়ে ফের পিনপতন নীরবতা। মেহেরিন জানালা দিয়ে মুখ করে তাকিয়ে আছে, মনে অনুভূতি প্রকাশে ভীষণ ব্যর্থ রমণী। সে জানতেন অব্রুর সাথে এই বিয়েটা হবে না। সন্দেহ হয়েছিল প্রচুর, তবে আদ্রিয়ানের সাথে বিয়েটা যে এভাবে হবে না সেটাও ভাবতে পারেনি। কাজে যখনই তাকে কবুল বলতে বলেছিল তখন তার সকল কথা যেন গলার কাজ যেন পাকিয়ে যাচ্ছিল। অদ্ভুত অনুভূতিতে শিরশির করে উঠেছিল সারগঙ্গা। আর শেষমেশে আদ্রিয়ান যখন তার হাত মুঠে পুরো ঠোঁটের কোনো হাসি রেখা টেনে অসহ্য করছিল, তখন তার মনে সকল দ্বিধায় এক সাইডে রেখে কবুল বলে আদ্রিয়ান অর্ধাঙ্গিনী হয়েছিল। তার আগে অবশ্য শেষবার বাবার সাথে কথাও বলেছিল। নিজ বাবার উপর তার আগাধ বিশ্বাস, তাই চোখ বন্ধ করে ভরসা করেছিল আদ্রিয়ানকে। মেহেরিন ঠোঁট জোড়া গোল করে তপ্ত শ্বাস ফেলল। আদ্রিয়ান তখনও দুদিন দুনিয়া ভুলে স্ত্রীকে দেখতে মগ্ন। পেছনে সাহসিপা উৎসুক দৃষ্টি তাদের প্রাণে তাকিয়ে মেহেরিন তাকালো আদ্রিয়ানের প্রাণে। চোখে চোখ পড়লো দুজনের। ভালোবাসায় আমায়। আদ্রিয়ান ভ্রু কুঁচকে নিল। কি বলবে বুঝে উঠতে পারলো না ঠিক। মেহেরিন কি মজা করছে? এত কথা, এত ঘটনা ঘটে যাওয়ার পরও সে কি বুঝতে পারেনি যে আদ্রিয়ান কোনো এরকম খেলা খেলছিল? তাকে ভালো না বাসলেও
থোয়া এত নাটক করতো। মনে মনে বিরক্ত হলো, বাহিরে কুটিল হাসলো আদ্রিয়ান। চোখ জোড়া সারু করে তাকালো স্ত্রীর প্রাণে। বাঁকা হেসে আওড়ালো, প্রমাণ লাগবে? হ্যাঁ। মেহেরিনের কাটকাট জবাব। আদ্রিয়ানের ঠোঁটে বাঁকা হাসি গাঢ় হলো। পেছনে একবার তাকিয়ে শাওন শিপার উদ্দেশ্যে আওড়ালো, তোমরা এখন আমাকে কি ভাবছো, ভাবো নিচ্ছ প্রফেসর নাকি দুলাভাই? শিপা শাওন ভ্রু কুঁচকে একে অপরের প্রাণে চাইলো। মেহেরিন নিজেও বুঝলো না কথা কোনো উত্তর এখানে। তবে শিপা দমে গেল না, চোখ ফিরে বিরাট এক হাসি ফুলিয়ে আওড়ালো, কি যে বলো না আফসোসে। অফকোর্স দুলাভাই, ভার্সিটির কথা বাদ, এখন জাস্ট দুলাভাই। আদ্রিয়ানের ঠোঁট হাসি গাঢ় হলো, দুষ্টুমি করে বলো, তাহলে তোমার বান্ধবীকে বলে দাও ওর প্রমাণ আদ্রিয়ানের প্রাণে। আদ্রিয়ান তখনও ঠোঁট হাসছে সিটে গা এলিয়ে দিয়ে। শাওন শিবা প্রথমে ব্যাপকখানা বুঝতে না পারলেও তখনই বুঝলো, তখনই ঠোঁট টিপে হাসলো। অসভ্য নির্লজ্জ লোক, একজন প্রফেসর হয়ে ওদের এসব কথা বলতে লজ্জা লাগে না? বেয়াদব। মেহেরিন শক্ত গলায় মুখটা সম্পূর্ণ ইনোসেন্ট মার্কা করে ফেলো আদ্রিয়ান। প্রফেসর হয়েও বলতে পারি না বলেই তো ওদের জিজ্ঞেস করলাম আমায় কিভাবে নিচ্ছ। ওরাই তো অতি গর্বের সাহসী আমাকে দুলাভাই বলে বসলো, তো দুলাভাই তো বলতেই পারে তাই না ওয়াইফ? মেহেরিন মুখ ফিরে নিল, বলার মতো তার কিছুই খুঁজে পেল না রমণী। পেছনে শাওন শিপা একই তলে ঠোঁটে ঠোঁট চেপে হেসে যাচ্ছে। অন্যদিকে রিসর্টে পুরো এরিয়েই ভরে গেছে বস্তিবাসীদের। নাজমা তালুকদার ও আবরু দুজনে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে তাদের সামনে। এবার বোধহয় হারটা মেনে নেবে। আশিক চৌধুরী ও মনোরা শেখ পাশাপাশি দাঁড়িয়ে, তাদের ঠোঁটে কোনো মৃদু হাসির রেশ। এরই মধ্যে নাজমা তপ্তশ্বাস ফেলে সকালের মধ্যে থেকে খানিক এগিয়ে এলো, মাথা নুয়ে অত্যন্ত নরম গলায় আওড়ালো, আমি আপনাদের সকলের কাছে থেকে মাপ চাইছি। আমি লোভে ও হিংসায় জর্জরিত হয়ে এত কাণ্ড ঘটিয়ে ফেলেছিলাম। আমার উদ্দেশ্য একটা ছিল না যে আপনারা ঘর ছাড়া হন, তবে আমি ওই জমিটা নিজের দখলে নিতে চেয়েছিলাম। ফলে আমি আপনাদের কথাই ভুলে বসেছিলাম। বাবা যখন আদ্রিয়ান নামে ওই জমিটা লিখে দেন তখনই আমি তা মানে নিতে পারিনি, কারণ আমি বরাবরই ওই জমিটার চোখে চেয়ে আসতাম। আমি ফুপু হয়েও নিজের ভাইদের সাথে কম্পিটিশন করে এসেছি, আর আজ আমি বুঝতে পারছি আমার ভুল করেছি। তাই আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে মাপ চাইছি। আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন আমায়। নাজমা তালুকদার হাত তুললেন। সকল তখন তার প্রাণে চেয়ে। ঘরে অনেক তর্কাতর্কি হয়েছিল। অনেক ঝামেলার পর আশিক চৌধুরী বোনকে রিসর্ট থেকে নিরাপত্তা বের করে দেওয়ার আশ্বাস দেন, তবে তার বদলে সকলের কাছে মাপ চাইতে বলে আর জমিটার থেকে নজর সরিয়ে নিতে বলেন। এছাড়াও আজ হুট করে থেকে ছেলের মুখের দিকে তাকিয়ে নাজমা দমে গেলেন। তিনি প্রতিযোগিতা চেয়েছিলেন, তবে সেই প্রতিযোগিতায় ছেলের ক্ষতি হোক বা তিনি কখনোই চাননি। আর আজ অভ্যুর কিছু হয় তাহলে তিনি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন না। সেই ভাবনাতেই নিজের ভেতরে লোভটাকে সামলে সকলের কাছে মাথা নুয়ে নিলেন তিনি। অভ্রুর মায়ের পিছনে মাথায় নত করে দাঁড়িয়ে বস্তিবাসী তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নাজমা তালুকদারের প্রাণে। হয়তো এই রূপ তার বদলে তারা ঠিক মেনে নিতে পারেন না। আশিক চৌধুরী তার খেয়াল করলেন, তপ্তশ্বাস ফেলে বোনের পাশে দাঁড়িয়ে হাত জোর করে আওড়ালেন, ও সত্যি বলেছে, আমি কথা দিচ্ছি পরবর্তীতে আর কোনো ঝামেলা আমার বোন করবে না। সাথে আমি আর একটা ঘোষণাও করতে চাই না। সকলে আশিক চৌধুরীর প্রাণে উৎসুক দৃষ্টিতে তাকালো। আশিক চৌধুরীও খেয়াল করে বললেন, আমার ছেলে আদ্রিয়ান চৌধুরী সিদ্ধান্ত নিয়েছেন আপনারা এখন যে জমিতে বাস করছেন সেই জমিতে পুরোপুরিভাবে আপনাদের নামেই উইল করে দেবে সে। এরপর আর আপনারা আমাদের দয়া নাই, বরং নিজের জমি মনে করে সেখানে বাস করবেন। সেই জমিটা লেখালেখিভাবে আপনাদের নামে করে দেওয়া হবে। আশা করছি আপনারা এতে সন্তুষ্ট হবেন। রাত তখন 12টার কাছাকাছি। সদ্য নিজেদের গন্তব্য পৌঁছানো আদ্রিয়ান ও তার সঙ্গীরা বিশাল গেট পেরিয়ে পার্কিং প্লেসে গাড়িটা পার্ক করে আদ্রিয়ান আঁকড়ে ধুলো স্ত্রীর। পিছন থেকে শাওনও খেয়াল করে মৃদু হাসল। সিপা ইতিমধ্যে পা বাড়িয়েছে তাদের পিছু পিছু, তবে তার স্বার্থ হতে দিল না শাওন। এক ঝটকায় সিপা হাত ধরে টান দিল নিজের দিকে। হুমড়ি খেলো সিপা। আচমকা তা সামলাতে না পেরে আছড়ে পড়ল শাওনের বুকে। মুখ দিয়ে ব্যথাটুকু আওয়াজ হতেই খপ করে তার মুখ চেপে ধরল শাওন। সিপা থমকে যায়। শাওনের শার্ট খামচে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয় রমণী। শাওন ঠোঁট কামড়ে হাসে, ফিসফিস করে শোধায়, চল তুই আর আমিও বিয়েটাকে সেরে ফেলি। মেহুর সঙ্গে একসাথে বাসর সারব। ভ্রু কুঁচকে শিবার বিয়ে, তবেও তাকে শাওন হাসলো। এক ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কেন আমাকে বিয়ে করলে সমস্যা কি তোর? বিয়ের পর খাওয়াবি কি? আদর অবলীয় কথা খারাপ বলে ঠোঁট বাঁকিয়ে হাসলো যুবক। সিপার নাক মুখ কোঁচকালো। এক হাত তুলে আচমকায় শাওনের মাথায় চটকানা মেরে বসলো। কল্পনা থেকে বাস্তবে বেরিয়ে আসুন জনাব, এসব ফালতু জিনিসের পেটে ভরে না, পরে যখন খাইয়ে মেরে দেবে। এই অল্প বয়সে এত রূপ যৌবন নিয়ে শাওন ছাড়ে না, তবুও আরও জোর করে চেপে ধরে নিজের সাথে। সিপাশত দেহখানা লেপ্টে রয় শাওনের বক্ষস্তনে। থমকালো রমণী। যুবকের বুকে তীব্র ধুকপুকানি অনুভব করতে কেমন জমে যায়। শাওন আলগোছে সিপার কোমর জড়িয়ে কপালে কপাল ঠেলিয়ে তপ্তশ্বাস ফেলে। কেঁপে ওঠে সিপা, চোখ বুজে দ্রুত শ্বাস ফেলতে থাকে। শাওনের ছোঁয়ায় কাঁপুনি দেয় রমণীর মেয়েলীয় কায়দা। অনবর কাঁপে তার
চোখ রাজি হয়ে যায় না, অনেক আদর দেব, তবে তোর হবু শ্বশুর আর ইনকাম কম করে না, তার টাকা খাবি আর আমার আদর খাবি, বিন্দাসে কেটে যাবে জীবনটা। সিপা কেঁপে ওঠে, দ্রুত শক্ত হাতে শার্ট খামচে ধরে শাওন তখনও তার উত্তাপ্ত নিঃশ্বাস আসতে ফেলেছে রমণীর মুখে। চোখ বন্ধ হয়ে আসে সিপার। তোর বুঝি নিজের পায়ে দাঁড়াতে হবে না? আমিও তোর নিজের পায়ে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছিস না? হুট করে সকল অনুভূতি কেমন জমাট বেঁধে বাঁধলো সিফাত। সিরিয়াস কথা মাঝখানে ছেলেটা এহেন রসিকতা ঠিক হজম হলো না। দাঁতে দাঁত চেপে এক ঝটকায় শাওনের ধাক্কা মেরে নিজের থেকে আলাদা করে দিল। ফুসতে ফুসতে বলল, শাওন তোর বিয়ে কেন? কোনোদিনও প্রেমটাও হবে না বলে গটগট করে পায়ে ভেতরে বাড়ায় সিফা। শাওন ঠোঁট বাঁকিয়ে হেসে মাথার চুল হাত বুলায়, চিৎকার করে বলে, তুই রাজি থাকলে সব হবে, প্রেম হবে, বিয়ে হবে, রোম্যান্স হবে, আর সবশেষে বাচ্চা কাচ্চা হবে। শাওন থেকে খানিক দূরে এগিয়ে গেলেও তার বেফাস কথাগুলো বেশ কর্ণপাত হলো রমণীর। লজ্জায় কেমন গট হয়ে এলো সর্বাঙ্গ। দাঁত কিরমির করতে করতে আপন মনে বিড়বিড়ে বলে উঠল, নির্লজ্জা একটা। বাড়িতে ভেতর প্রবেশ করে কপাল কুঁচকে নিল মেহেরিন। চারিদিকে অসম্ভব সুন্দর করে সাজসজ্জা থাকলেও তার নজর করালো চারপাশে। এটা তার চৌধুরী বাড়ি নয়। আগের বার যখন এসেছিল তখন তো এমনটা ছিল না বাড়িটা। আদ্রিয়ান উত্তর করল না। স্ত্রীর হাত থেকে ধরে পায়ের সিঁড়ি ভেঙে উঠে গেল কাঙ্ক্ষিত রমণীটি। মেহেরিন তখনও মুখিয়ে আছে উত্তাপ পাওয়ার আশায়। পুরুষটি কেমন অদ্ভুত শান্ত চোখ হাসছে, ঠোঁটের কোনাও মৃদু বাঁকা হাসি রেখা। আদ্রিয়ান মেহেরিনের নিয়ে একটা মাস্টার বেডরুমে প্রবেশ করলো। চারিদিকে মোমবাতির নরম আলোয় লাল টুকটুকে গোলাপ রজনীগন্ধা পাপড়িতে ভরে আছে। দেয়ালগুলোতে রঙিন বেলুন ও কাপড়ের মিশ্র। অতি সাধারণ সাজসজ্জা, তবুও কি অপরূপ দৃশ্য তার। মেহেরিন নিজের মতো করে এগিয়ে গেলেও সামনের দিকে। পায়ের নিচে অনুভব করলো গোলাপের পাপড়ি ছাড়িয়ে আছে। চারিদিকে অদ্ভুত এক মনোয়াদ সুবাস। মেহেরিন লম্বা শ্বাস টানে এগিয়ে গিয়ে ছুটে যায় মোমবাতির শিখায়। আপন মনে ডুবে থাকতে থাকতে আচমকা মেহেরিন অনুভব করে দরজা লাগানোর আওয়াজ। চমকে পেছনে তাকায় সে। দেখে আদ্রিয়ানের কেমন ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রাণে। এক পা করে এগিয়ে আসছে। ব্লু যুগল কুঁচকে যায় মেহেরিনের। সুধা, কি হয়েছে? ঠিক আছে আপনি? আদ্রিয়ান ঠোঁট কামড়ে হাসে। উত্তর করলো, না আমি ঠিক নেই। কি হয়েছে আপনার? তৎক্ষণাৎ উত্তর করলো আদ্রিয়ান। ধীরে ধীরে এগিয়ে এলো মেহেরিনের প্রাণে। রমণী অভিমুখে দাঁড়িয়ে হাত বাড়ায় তাকে ছোঁয়ার জন্য, তবে মেহেরিন তা হতে দেয় না। চট করে পেছনে সরে যায়। অধৈর্য হয় আদ্রিয়ান। আকুল কণ্ঠে বলে ওঠে, কাম অন সুইট হার্ট, এদিকে এসো, একটু রোম্যান্স করি। তোমার বুকের সাজে দেখে না আমার বড় প্রেম পাচ্ছে। পেটের ভেতর প্রেমের প্রজাপতিও উঠছে বলে মনে হচ্ছে। কন্ট্রোল হচ্ছে না পাখি, এসো কাছে এসো। যুবকের কথা ভ্রুজোড়া কুঞ্চিত হলো রমণীর। পুরুষটি আলগোছে পরক করে কোমরে হাত বেঁধে ঠোঁট কামড়ে নিল নিজেকে। অতঃপর সশব্দে আওড়ালো, এস প্রেমের প্রজাপতি নয়, আপনি কৃত্রিম হয়েছেন। ওরই আপনার পেটে বিকলিত কিলবিল করছে। আপনি দাঁড়ান, শিপা শাওনকে বলে কৃত্রিম ঔষধ আনিয়ে নেয়। তাড়াতাড়ি ওষুধ খেলে আর কিলবিল করে না পেটের ভেতর। আর আপনারও মনে হয় না প্রজাপতি উড়েছে? দাঁড়ান আপনি। হোয়াট? আদ্রিয়ান আটকে ওঠে। মেহেরিন চঞ্চল পায়ে দরজার পায়ে ছুটে লাগলো। হতভম্বিত আদ্রিয়ান বড় বড় চোখ করে তাকিয়ে আছে মেহেরিনের প্রাণে। এটা কোন মাটির তৈরি মেয়ে তা ভেবে পাচ্ছে না ঠিক। সে তো জাস্ট কথায় বলছে, তাই বলে প্রজাপতিকে কিমড়ি বানিয়ে দিল। আদ্রিয়ানের গা গুলিয়ে উঠলো। বেচারা বমি পেলেও এই ভেবে যে তার পেটে না ভেতর কিলবিল করছে। আদ্রিয়ান ওয়াক করে উঠল। অন্যদিকে মেহেরিন আদ্রিয়ানের শব্দের পিছনে ফিরে তাকালো। আগের তুলনায় কপাল দ্বিগুণ ভাঁজ করে চিহ্নিত কণ্ঠে শুধালো, এ মা, বাঁশরি তো হলো না, এরই মধ্যে আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন? বমি করছেন যে? আদ্রিয়ান সামনে কপালে চিন্তায় ভাঁজ পেলেও চতুর রমণীর আড়ালে একটু হাসলো। অন্যদিকে তার কথায় শ্রাবণ হওয়ার মাত্রই আদ্রিয়ান নিজের অধৈর্য হারালো। ঠাস করে কিছু পায়ে পড়ে যাওয়ার শব্দ হলো। মেহেরিন চমকে গেল ভীষণ। দেখলো আদ্রিয়ানের অসহায় মুখে মেঝেতে লুটিয়ে আচমকা চিৎকার করে উঠলো, হে আল্লাহ, শ্বশুরে একটা কি প্রোডাক্ট ডাউনলোড করেছিল? এ কোন বদ মহিলা, এত কৃত্যকাল করেও ঘরে আনলাম, খোদা বাঁচাও আমায়। মেহেরিন কথা বলে না, ফেলফেল করে তার দিকে তাকিয়ে রইল। শুধুমাত্র দরজা করা আঘাতে আওয়াজে আদ্রিয়ান মুখ তুলে চাইলো। উপাস থেকে শিফা শাওন চিৎকার করে ডাকছে তাদের। তার মূলত আদ্রিয়ানের চেঁচামেচিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। এতক্ষণে ওপরে হতে পেতেছিল ভিতরে কি হয় না দেখার জন্য। উপাস থেকে ওরা দরজা ধাক্কালো, এপাশ থেকে কেউ খুলল না। এক পর্যবেক্ষণ শিফা শাওন বিরক্ত হয়ে যেতে যেতে আওড়ালো, যেই বাসরে বইয়ের চিৎকার করার কথা সেই বাসরে চিৎকার করছে। এ কেমন কাপুরুষ মানুষ, নিজের ছাড় ভাবতেও লজ্জা লাগছে। আজ পুরুষ বলে কিচ্ছু নাই। এবার আর আদ্রিয়ান নিজেকে সামলাতে পারল না। এত বেজ্জতি ঠিক মেনে নিতেও পেরে মেঝেতে পা ছড়িয়ে বসে খাটে হেলান দিলে। এক পা কপালে আর ফিসফিস করে আড়ালো, আমার কোন লাভ সই নেই, জীবনটাই লস। কেন? খানিকটা সময় নিয়ে মেহেরিন ফ্রেশ হতে গেল ওয়াশরুমে। আদ্রিয়ান মন ভরা হয়ে বসে আছে বিছানায়। কত আশা করেছিল, বিয়ে করেছে, এখন রোম্যান্স করবে, কিন্তু কি হলো? বদমহিলা কি তো হতে দিল? কপাল চাপ
চাপড়ালো আদ্রিয়ান বিছানা আর একটু চেপে বসতেই মনে পড়লো অন্য একটা কথা। চট করে ফোনটা বের করলো, নিজের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি টেনে ঘরে কয়েকটা ছবি তুলো অতঃপর তা পাঠিয়ে দিল কাঙ্ক্ষিত নাম্বারে। বাঁকা হেসে ফোনটা ফের বিছানা ছড়িয়ে আওড়ালো। বাসর হলো না বলে আমি জ্বলেছি, তাতে কি? তোকে না হয় একটু জ্বালায়। আপন মনে গাড়ির ড্রাইভিং করছিল আব্রু, পেছনের সিটে মা বাবা বসে। সকলে নিশ্চুপ। নাজমা তালুকদার জানালার দিকে তাকিয়ে আছে ও শূন্য দৃষ্টিতে। রাত গাঢ় হচ্ছে। আব্রু তপ্ত শ্বাস পেল। এরই মধ্যে ফোনে মেসেজে টুং টুং আওয়াজে নাক কুচকায় যুবক। এক হাত বাড়িয়ে পকেটে হাত ফেলে করে সামনে এনে ও পোলিশ মেজাজটা। তীব্র এক চিৎকার দিয়ে গাড়ি থামিয়ে দিল আব্রু। নাজমা তালুকদার সহ রায়হান তালুকদার চমকে যায়। কি হয়েছে বাবা, এমন করছিস কেন? আব্রু দাঁতে দাঁত চাপে তাকিয়ে নিজের ছোট মেসেজটা প্রাণে, যেখানে ছোট ছোট অক্ষরে লেখা, আমার প্রথম মধুচন্দ্রমল্লিকা তোর বেডরুমে। আব্রু ফোনটা পেছনে মায়ের প্রাণে ছুড়ে দেয়। নাজমা তালুকদার তাড়াঘড়ি করে তার হাতে নিয়ে থোয়া মেরে যায়। রায়হান তালুকদার নিজেও হতভম্ব। আব্রু তখন জ্বলান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে অন্ধকার রাস্তার প্রাণে। সিগারেটে পোড়া কালচে ঠোঁট জোড়া নাড়িয়ে ফিসফিস করে আওড়ালো, তোর মতো এত কঠিন জড়তাও আমি আমার জীবনে দেখিনি। কি দিয়ে তৈরি তুই? ভাষা করবি কর, তাই বলে আমার বাড়িতে আমার রুমে হারামজাদা একটা। প্রথমে বউ তুলে হিজাবে দিয়ে গেলি, এখন ঘরটাও নিয়ে নিলি। জানো আর আব্রু জ্বলছে ভেতরে ভেতরে। বাইরে তারা আলাদখানা লাল হয়ে উঠেছে তীব্র আগে। তবে ওপরে আদ্রিয়ান নামক ব্যক্তিটি তখন বিজয়ের হাসি হাসছে, চোখ বড় বড় চকচক করছে, বুকের ভেতর শীতল হয়ে এসেছে। আদ্রিয়ান ধীরে ধীরে বিছানা গাইলিয়ে তাকালো আয়নার সামনে দাঁড়িয়ে থাকা রমণীর প্রাণে। পরনে তার লাল টুকটুকে একখানা পাতলা শাড়ি, সদ্য গোছল করে আসার পরে চুল টপটপ করছে পানিতে। আদ্রিয়ান নজর ফেরালো, সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে থাকে স্ত্রীকে। মেহরিন তখন আপন মনে মাথা চুলে আছড়ে যাচ্ছে। আদ্রিয়ান তাকালো কোমরের প্রাণে। গলা শুকিয়ে আসে কেমন তৃষ্ণার প্রায়, তবে তার মধ্যে অদ্ভুত প্রশান্তি অনুভব হলো। তার ঠোঁট জোড়া প্রশস্ত করে হেসে চুকচুক আওড়ালো তুলল, বিড়বিড় করে আওড়ালো, দ্য গেম ইজ ওভার। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং পরবর্তী গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প সুইট হার্ট অন্তিম পর্ব চলবে।